প্রথমত সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি প্লে করেছে। আজকের আলোচনার বিষয় হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে সম্বল বলে একটা জেলা রয়েছে। এই জেলাতে শাহী জামা মসজিদ নামে একটা মসজিদ রয়েছে। এই মসজিদে একটা নিম্ন আদালত একটা সার্ভে টিম পাঠায়। এই সার্ভে টিম পাঠানোর পর সেখানে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজনের মৃত্যু হয়। তাই আজকে আমার মূল আলোচনার বিষয় হলো শাহী জামা মসজিদে নিম্ন আদালত যে সার্ভে টিম পাঠিয়েছিল সেটা কতটা যুক্তিযুক্ত, পাঠিয়ে সেটা ঠিক করেছে না ভুল করেছে সে বিষয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা বার্তা, কেউ হিংসা ছড়াবেন না। আমাদের আলোচনা হবে যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ। তাই কেউ যদি মূল্যবান মতামত প্রকাশ করতে চান অবশ্যই করবেন, কিন্তু যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ। এবার মূল বিষয়ে আমরা ফিরে যাই। আমাদের ভারতবর্ষে উত্তরপ্রদেশ রাজ্য, এই রাজ্যের সম্বল বলে একটা জেলা রয়েছে। এই জেলাতে শাহী জামা মসজিদ নামে একটা মসজিদ রয়েছে। এই মসজিদ 1529 সালে বাবরের সময় প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে একদল মানুষ নিম্ন আদালতে মামলা করেছে যে বর্তমানে যেখানে শাহী জামা মসজিদ রয়েছে সেখানে 500 বছর আগে হরিহর মন্দির নামে একটা মন্দির ছিল। এই মামলাটা উত্থাপিত হয় নিম্ন আদালতে 19শে নভেম্বর। কি বললাম? 19শে নভেম্বর এই মামলাটা নিম্ন আদালতে উত্থাপিত হয়। আর যেদিনই এই মামলাটা উঠে আসে সেই দিনই সেই আদালতের বিচারপতি নির্দেশ দেয় একটা সার্ভে টিমকে, যে সার্ভে টিম পাঠানোর একটা সিদ্ধান্ত নেয়। এরপর মামলাটা যেদিন উত্থাপিত হয় 19শে নভেম্বর, সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে একটা টিম শাহী জামা মসজিদে পৌঁছে যায় এবং সেখানে সার্ভে করে। সার্ভে করার পর তারা ফিরে আসে, আবার দ্বিতীয়বার সেখানে কিন্তু সার্ভে করতে যায়। এই নিয়ে শুরু হয় একটা তর্ক বিতর্ক এবং এরপর কয়েকজনের মৃত্যু হয়। কিন্তু এই সার্ভে টিম পাঠানোর পর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠে আসছে, এটা ঠিক করেছে না ভুল করেছে। কেউ বলছে ঠিক করেছে, কেউ বলছে ভুল করেছে। তাই আমরা তর্ক বিতর্কতে যাব না, আমরা সংবিধান অনুযায়ী কথা বলব। প্রথমত আমাদের ভারতবর্ষে একটা অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টটা সম্পর্কে আপনাদেরকে জানানো অবশ্যই দরকার। আপনারা যদি ভিডিওটি দেখার পর যদি কনফার্ম হতে চান অবশ্যই আপনারা একবার গুগল বা বিভিন্ন বই দেখে আপনারা জেনে নিতে পারেন বা একটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারেন। আমাদের ভারতবর্ষে 1991 সালে প্লেস অফ অরশিপ অ্যাক্ট 1991 সালে প্লেস অফ অরশিপ অ্যাক্ট চালু হয়। যে অ্যাক্টে বলা হয়েছে যে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষে যে সমস্ত ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, মানে যেভাবে রয়েছে তার পরবর্তী সময় সেভাবেই থাকবে। কোনো ধর্মীয় স্থানকে ভেঙে অন্য কোনো ধর্মীয় স্থান করা যাবে না, মানে যেমন আছে তেমনই রাখতে হবে। 1947 সালে 15ই আগস্ট যেমন ছিল তেমনই, পরবর্তী সময়ে আর কোনো পরিবর্তন করা যাবে না, এই বলা আছে এই অ্যাক্টে। এর পাশাপাশি বলা আছে যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের যে সমস্ত ধর্মীয় উপাসনালয়গুলো ছিল সেগুলোকে রক্ষা করবে সরকার, এবং সেগুলো যদি কেউ ভাঙার বা পরিকল্পনা করে ভেঙে অন্য কোনো উপাসনালয় করার চেষ্টা করে তাহলে তার জেল এবং জরিমানা হতে পারে, এই বিষয়ে কিন্তু বলা আছে। কিন্তু এর পরেও 19শে নভেম্বর যখন এই মামলাটি উঠে আসে তখন নিম্ন আদালতের বিচারপতি কয়েক ঘন্টার মধ্যে একটা সার্ভে টিম শাহী জামা মসজিদে পাঠিয়ে দেয়। কিন্তু বিচারপতি এই মামলাকে এক কথায় ক্লোজ করতে পারতো বা শেষ করতে পারতো, সেটা হলো ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা প্লেস অফ অরশিপ অ্যাক্ট 1991 অনুযায়ী কোনো ধর্মীয় স্থানকে ভেঙে অন্য কোনো ধর্মীয় স্থান তৈরি করা যাবে না বা কোনো ধর্মীয় স্থানকে ভাঙা যাবে না, এই কথা বলে কিন্তু ক্লোজ করতে পারতো। কিন্তু ক্লোজ না করে তারপরেও কিন্তু এই মামলা নিয়ে তদন্তে এগিয়েছে বা তদন্ত শুরু করেছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবার আপনারাই বিচার বিশ্লেষণ করুন এই সার্ভে ঠিক না ভুল। এবার প্রশ্ন হলো, আমাদের ভারতবর্ষের সংবিধানে এমন আইন থাকার পরেও যদি এমন মামলা আদালতে উঠে আসে এবং তা নিয়ে যদি তদন্ত শুরু হয়, তাহলে আমাদের ভারতবর্ষের বাকি যে ধর্মের মানুষ বসবাস করে তারাও যদি এই রকম মামলা নিয়ে আদালতে হাজির হয় তাহলে আমাদের সুপ্রিম কোর্টের বর্তমানে যে 80,000+ কেস পেন্ডিং রয়েছে সেটা তো কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে।
এর পাশাপাশি আমাদের ভারতবর্ষের নিম্ন আদালতগুলিতে যে কেসগুলো পেন্ডিং রয়েছে সেগুলো তো কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে। আর যে যুক্তির ভিত্তিতে এই মামলাটা উত্থাপিত হয়েছে যে শাহী জামা মসজিদের নিচে হরিহর মন্দির ছিল, সেরকমভাবে যদি ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের মানুষরাও বিভিন্ন আদালতে গিয়ে হাজির হয় এবং বলে যে এই মসজিদের নিচে আমাদের বৌদ্ধ বিহার ছিল, এই মন্দিরের নিচে আমাদের বৌদ্ধ বিহার ছিল, এই গির্জার নিচে আমাদের বৌদ্ধ বিহার ছিল, তখন কি করবেন? কারণ একসময় আমাদের এই ভারতবর্ষে যখন মৌর্য সাম্রাজ্য রাজত্ব করত এবং মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক যখন রাজত্ব করেছে, তখন প্রায় ভারতবর্ষেই সে কিন্তু রাজত্ব করেছে। আর তখন কিন্তু বৌদ্ধ ধর্মের একটা রমরমা ব্যাপার ছিল, তাদের অনেক বিহার ছিল। তারাও তো প্রশ্ন করতে পারে যে আমাদের বৌদ্ধ বিহারগুলো কিভাবে কমে গেল, আমাদের ধর্মের প্রভাব এত ছিল কিভাবে কমে গেল। তারাও তো এই যুক্তি খাড়া করে বিভিন্ন আদালতে গিয়ে মামলা করতে পারে। কারণ বিভিন্ন পর্যটকদের বিবরণে বলা আছে যে এক সময় বৌদ্ধদের ওপর ধর্মীয় অত্যাচার হয়েছে এবং তাদের যে উপাসনালয়গুলো, বৌদ্ধ বিহারগুলো ভাঙা হয়েছে। এই যুক্তিতে তারা যদি কোর্টে গিয়ে দাঁড়ায়। এবার আর একটা প্রশ্ন ঐতিহাসিকের ভাষায়, ধরুন একদল মানুষ আদালতে গিয়ে হাজির হলো এবং তারা বলতে শুরু করলো যে আমাদের এই ভারতবর্ষে একসময় কোনো ধর্মীয় উপাসনালয়ই ছিল না, আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা গাছের ছাল পরে বেঁচে থাকতো, তারা জঙ্গলে বসবাস করত, পাহাড়ের গুহায় বসবাস করত, তারা ফলমূল খেয়ে বেঁচে থাকতো, পশু শিকার করে বেঁচে থাকতো। তাই আমরা সেই ভারতবর্ষ চাই, এই ধর্মীয় স্থান আমরা চাই না। তাহলে তাদের মামলা নিয়েও তো এগোতে হবে, কারণ তাদেরও তো একসময় অস্তিত্ব ছিল। তাহলে ভারতবর্ষের সংবিধানে যেটা স্থান পেয়েছে বা ভারতবর্ষের সংবিধান যেটা বলছে সেটা মেনে না চলা মানে আমাদের সংবিধানকে অপমান করা। এবার আপনারা আপনাদের মূল্যবান মতামত পেশ করতে পারেন, তবে হিংসা ছড়াবেন না, যুক্তিসঙ্গত এবং প্রমাণ সাপেক্ষে কথা বলবেন। ধন্যবাদ সকলকে।